এই একটা কথা শুনলেই তোমার জীবন বদলে যাবে। তুমি কি প্রতিদিন সবাইকে খুশি করতে করতে ক্লান্ত? তাহলে এই ৩০ মিনিট আমাদের আজকের আলোচনার টেবিলে আছে মার্ক ম্যানসনের বেস্টসেলিং বই দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাকের বাংলা অনুবাদ থেকে কিছু অংশ। সত্যি বলতে বইটার নাম শুনলেই কেমন একটা লাগে, তাই না? হ্যাঁ, নামটা বেশ আলোড়ন সৃষ্টিকারী। প্রচলিত সব সেলফ হেল্প বই যেখানে আমাদের বলে আরও বেশি চাও, আরও ভালো হও, সেখানে এই বইটা বলছে বেশি পাত্তা না দেওয়াটাই নাকি আসল শিল্প। ঠিক। আর এখানে কিন্তু ব্যাপারটা মজার। এটা আসলে সবকিছুতে উদাসীন হয়ে যাওয়ার কথা বলছে না, তাহলে কি বলছে? বরং আমাদের শেখাতে চাইছে জীবনে কোন জিনিসগুলোকে আমরা গুরুত্ব দেব আর কোনগুলোকে দেব না, সেই শিল্পটা। লেখক আমাদের শেখানো সবসময় পজিটিভ থাকো মন্ত্রটার গায়ে রীতিমতো একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছেন। তিনি বলছেন, জীবন থেকে সমস্যা দূর করা অসম্ভব। আসল কাজ হলো নিজের জন্য সঠিক সমস্যা বেছে নেওয়া। আজকের আলোচনায় আমরা এই বিপরীতধর্মী দর্শনের গভীরে গিয়ে দেখব এটা আমাদের প্রতিদিনের জীবনে কতটা প্রাসঙ্গিক। দারুণ একটা পয়েন্ট, সঠিক সমস্যা বেছে নেওয়া, এই কথাটা মাথায় গেঁথে নেওয়ার মতো। চলুন তাহলে শুরু করা যাক। বইটার শুরুতেই এক অদ্ভুত চরিত্রের কথা বলা হয়েছে, চার্লস বুকোভস্কি। হ্যাঁ, লোকটা ছিলেন মদ্যপ, জুয়ারি, নারীদের প্রতি বিদ্বেষী, জীবনের বেশিরভাগ সময় কেটেছে চূড়ান্ত ব্যর্থতায়। অথচ মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন আমেরিকার অন্যতম প্রভাবশালী লেখক। তার সমাধির ওপর লেখা আছে মাত্র ৩টে শব্দ, চেষ্টা করো না। এটা শুনে তো মনে হয় সফল হওয়ার মূলমন্ত্রের একেবারে উল্টো কথা। আপাতদৃষ্টিতে তাই মনে হয়, কিন্তু চেষ্টা করো না কথাটার মধ্যে একটা গভীর দর্শন আছে। দেখুন, বুকোভস্কি বিখ্যাত হওয়ার জন্য বা সবার কাছে ভালো সাজার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেননি। আচ্ছা। তিনি নিজের ব্যর্থতা, নিজের ভেতরের অন্ধকার দিকগুলো সব কিছুকে নির্দ্বিধায় মেনে নিয়েছিলেন। তিনি জানতেন তিনি কে, এবং সেটা নিয়ে তার কোনো লজ্জা ছিল না। আর ঠিক এই সততার কারণেই মানুষ তার লেখার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিল। তার মানে তিনি সফল হওয়ার চেষ্টা করেননি, তিনি শুধু সৎ থাকার চেষ্টা করেছিলেন। একদম। তার মানে নিজের খামতিগুলোকে মেনে নেওয়া। আজকের দিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। ঠিক এখানেই হ্যাঁ, সবার উপর সবসময় একটা চাপ, আমার জীবনটা কতটা অসাধারণ, আমার ছুটিটা কতটা সুন্দর, আমি কতটা সুখী, এটা প্রমাণ করার। ঠিক। আর এই চাপ থেকেই লেখক হতাশার ভয়ঙ্কর চক্র বা দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল ধারণাটির কথা বলেছেন। এটা একটা ভয়ঙ্কর মানসিক ফাঁদ। এটা ঠিক কী রকম? সহজ করে বললে, খারাপ লাগার জন্য আরও বেশি খারাপ লাগা। ধরুন, কোনো পার্টিতে গিয়ে আপনার একটু অস্বস্তি হচ্ছে, তখন আপনি ভাবতে শুরু করলেন, ইস, আমার কেন এমন লাগছে, সবার তো কত মজা লাগছে। এটা তো হয়। এই ভাবনাটা আপনার অস্বস্তিটাকে আরও বাড়িয়ে তুলল। অর্থাৎ আপনি আপনার অস্বস্তির জন্য আরও বেশি অস্বস্তি বোধ করছেন। ওহ, এটা তো খুবই পরিচিত একটা অনুভূতি। মানে দুশ্চিন্তা করার জন্য আরও বেশি দুশ্চিন্তা করা, কিংবা রেগে যাওয়ার পর নিজের ওপরই আবার রেগে যাওয়া যে আমি কেন এত সহজে রেগে যাই। ঠিক তাই। তার মানে পজিটিভ থাকার জন্য যে মরিয়া চেষ্টা, সেটাই আমাদের আরও নেগেটিভ করে তুলছে। একদম। লেখক একটা বৈপ্লবিক কথা বলেছেন, একটি ইতিবাচক অভিজ্ঞতার আকাঙ্ক্ষা নিজেই একটি নেগেটিভ অভিজ্ঞতা। বাহ। আর এর উল্টোটাও সত্যি, একটি নেতিবাচক অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়াটাই আসলে একটি ইতিবাচক অভিজ্ঞতা। যখন আপনি মেনে নিচ্ছেন যে হ্যাঁ, আমার এখন খারাপ লাগছে এবং এটা স্বাভাবিক, ঠিক সেই মুহূর্তে আপনি ওই ভয়াবহ চক্রটা ভেঙে বেরিয়ে আসছেন। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য বইতে একটা দারুণ গল্প আছে, তাই না? সেই রাজকুমারের গল্পটা। হ্যাঁ, যা আসলে গৌতম বুদ্ধের জীবনের গল্পের একটি সরলীকৃত রূপ। এক রাজকুমারকে তার বাবা প্রাসাদের ভেতরে সব রকম দুঃখ কষ্ট থেকে আড়াল করে বড় করেছিলেন। শুনেছি গল্পটা। আর চারপাশে ছিল শুধু সুখ আর আনন্দ। কিন্তু একদিন কৌতূহলী হয়ে সে প্রাসাদের বাইরে যায় এবং প্রথমবার জরা, ব্যাধি আর মৃত্যু দেখে। জীবনের এই কঠিন সত্য তার পৃথিবীকে ওলটপালট করে দেয়। সে বুঝতে পারে দুঃখ কষ্টকে লুকিয়ে রেখে জীবনকে জানা যায় না। কিন্তু
আমাদের সবার মধ্যেই তো একটা প্রবণতা থাকে কষ্ট এড়িয়ে চলার, সবাই তো চায় একটা সমস্যাবিহীন জীবন। তাহলে কি লেখক বলতে চাইছেন যে আমাদের ইচ্ছে করেই কষ্টের দিকে ঝুঁকে পড়া উচিত? ঠিক তা নয়। তিনি বলতে চাইছেন সমস্যাবিহীন জীবন একটা অলীক কল্পনা। জীবন মানেই সমস্যা। আচ্ছা, সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয়। সুখ মানে সেই সমস্যাগুলো সমাধান করা যা আমরা সমাধান করতে ভালোবাসি। প্রশ্নটা এমন নয় যে আমি জীবন থেকে কি চাই। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্ন হলো আমি কোন কষ্টের জন্য লড়াই করতে রাজি আছি, কারণ এটাই আমাদের জীবনের পথ ঠিক করে দেয়। কোন কষ্টের জন্য লড়াই করতে রাজি আছি, এটা একটা শক্তিশালী প্রশ্ন। যেমন কেউ হয়তো সিক্স প্যাক অ্যাবস চায়, কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর কষ্টটা সে করতে রাজি নয়। ঠিক। আবার কেউ হয়তো উদ্যোক্তা হতে চায়, কিন্তু দিনের পর দিন অনিশ্চয়তা আর প্রত্যাখ্যানের কষ্টটা নিতে প্রস্তুত নয়। একদম তাই। আপনার জীবনের মান নির্ভর করে আপনি কোন ধরনের সমস্যা বেছে নিচ্ছেন তার ওপর। যে জিমে যাওয়ার কষ্টটা বেছে নেয় সে স্বাস্থ্যকে মূল্য দেয়। যে তার স্টার্টআপের জন্য রাতের পর রাত জাগে সে উদ্ভাবন আর স্বাধীনতাকে মূল্য দেয়। দুটোই কষ্টকর, কিন্তু এই কষ্টগুলো অর্থপূর্ণ। কারণ এগুলো তাদের বেছে নেওয়া মূল্যবোধ থেকে জন্ম নিয়েছে। ঠিক। এই মূল্যবোধ বেছে নেওয়ার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য বইতে দুটো অসাধারণ বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, দুটোই রক মিউজিকের জগৎ থেকে। প্রথমজন হলেন ডেভ মাস্টেইন। হ্যাঁ, ডেভ মাস্টেইন মেটালিকার মূল গিটারিস্ট ছিলেন। ব্যান্ডটা যখন সাফল্যের চূড়ায় উঠতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে তাকে কোনো কারণ ছাড়াই বের করে দেওয়া হয়। ভাবা যায়? এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাত। এই অপমান আর ক্ষোভ থেকে তিনি তৈরি করেন আরেকটি কিংবদন্তি ব্যান্ড, মেগাডেথ। মেগাডেথ তো অমসম সফল একটা ব্যান্ড, বিশ্বজুড়ে কয়েক কোটি অ্যালবাম বিক্রি করেছে। ঠিক। কিন্তু মাস্টেইন এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নিজেকে সবসময় একজন ব্যর্থ মানুষ হিসেবেই দেখেছেন। এত সফল হওয়ার পরেও কেন? কারণ তার সাফল্যের মাপকাঠি বা মূল্যবোধ ছিল একটাই, মেটালিকার চেয়ে বেশি সফল হওয়া। আর মেটালিকা ইতিহাসের অন্যতম সফল ব্যান্ড, তাই এই মাপকাঠিতে তিনি নিজেকে সবসময় পরাজিত ভাবতেন। ও, মানে তার মূল্যবোধটা ছিল অন্যের সাফল্যের ওপর নির্ভরশীল, যেটা তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে ছিল। তিনি নিজের সুখের চাবিকাঠিটা অন্য আরেকটা ব্যান্ডের হাতে তুলে দিয়েছিলেন। কি সাংঘাতিক! এর ঠিক বিপরীত উদাহরণটা হলো পিট বেস্টের, দ্য বিটলসের প্রথম ড্রামার, হ্যাঁ, যাকে কিনা ব্যান্ডটি বিশ্ববিখ্যাত হওয়ার ঠিক আগ মুহূর্তে বের করে দেওয়া হয়েছিল। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ভাবুন একবার। প্রথমে তিনি গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন, এমনকি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। কিন্তু একটা সময়ের পর তিনি হেনসলটা মেনে নেন। তিনি মিউজিক জগৎ ছেড়ে দিয়ে একজন সাধারণ সরকারি কর্মচারী হিসেবে জীবন কাটান, বিয়ে করেন, সন্তানদের বড় করেন। অনেক বছর পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিটলসে থাকলে যা পেতাম তার চেয়ে আমি আমার পরিবার নিয়ে এখন অনেক বেশি সুখী। বাহ, দুটো গল্প পাশাপাশি রাখলে বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে যায়। একদম। মাস্টিন এমন একটা মূল্যবোধ বেছে নিয়েছিলেন যা ছিল তার নিয়ন্ত্রণের বাইরে, আর তাই তিনি সবসময় অসুখী ছিলেন। অন্যদিকে পিট বেস্ট এমন মূল্যবোধ বেছে নেন যা ছিল বাস্তবসম্মত এবং পুরোপুরি তার নিয়ন্ত্রণের মধ্যে, একটা সুখী পারিবারিক জীবন। ঠিক ধরেছেন। লেখক বলছেন ভালো মূল্যবোধ হলো সেগুলো যা ১. বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি, ২. সামাজিকভাবে গঠনমূলক, এবং ৩. যা আমাদের সরাসরি নিয়ন্ত্রণে থাকে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যেমন সবার কাছে জনপ্রিয় হওয়া একটা খারাপ মূল্যবোধ, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু সৎ থাকা একটা ভালো মূল্যবোধ, কারণ এটা সম্পূর্ণ আমাদের হাতে। আর এই মূল্যবোধ বেছে নেওয়ার ধারণাটার সাথেই তো দায়িত্ব নেওয়ার প্রশ্নটা চলে আসে। আমার মনে হয় বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর মধ্যে এটা একটা, দোষ এবং দায়িত্বের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা জীবন বদলে দেওয়ার মতো একটা ধারণা। আমরা হয়তো আমাদের সাথে ঘটে যাওয়া অনেক খারাপ ঘটনার জন্য দোষী নই, কিন্তু সেগুলোর প্রতি প্রতিক্রিয়া জানানোর দায়িত্বটা সবসময় আমাদের। আমরা প্রায় এই দুটোকে গুলিয়ে ফেলি। ধরুন আপনি রাস্তায় হাঁটছেন আর একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল। দোষটা নিঃসন্দেহে ড্রাইভারের। অবশ্যই। কিন্তু এখন হাসপাতালে যাওয়া, চিকিৎসা করানো, সেরে ওঠার জন্য চেষ্টা করা, এই সব কিছুর দায়িত্ব আপনার। আপনি যদি বিছানায় শুয়ে শুধু ড্রাইভারকে দোষারোপ করতে থাকেন, তাহলে কষ্টটা আপনারই বাড়বে। তার মানে পরিস্থিতি যাই হোক না কেন, সেই পরিস্থিতিতে আমি কি করব এই পছন্দ করার ক্ষমতাটা সবসময় আমার হাতে থাকে। ঠিক।
আমরা আমাদের হাতে আসা তাসগুলো বেছে নিতে পারি না, কিন্তু সেই তাস দিয়ে কিভাবে খেলব সেই সিদ্ধান্তটা আমাদের। একদম। এই দায়িত্ববোধটাই আমাদের জীবনের শিকার বা ভিকটিম হওয়া থেকে বাঁচায়। যখন আমরা সবকিছুর জন্য দায়িত্ব নিতে শিখি, তখন আমরা আমাদের জীবনের চালকের আসনে বসি। তখন আর আমরা পরিস্থিতির দাস থাকি না, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করি। আচ্ছা, কিন্তু অনেক সময় তো আমরা কাজ শুরুই করতে পারি না। মনে হয় অনুপ্রেরণা পাচ্ছি না, তাই কাজটা ফেলে রাখি। ব্যর্থ হওয়ার ভয়টাও কাজ করে। লেখক তো নিজের জীবনের ব্যর্থতার কথাও বেশ খোলামেলাভাবে বলেছেন। হ্যাঁ, এবং এখানেই তিনি কিছু একটা করো বা ডু সামথিং নীতির কথা বলেছেন। আমাদের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে প্রথমে অনুপ্রেরণা আসবে, তারপর আমরা কাজ শুরু করব। ঠিক, আমরা সবসময় সেই পারফেক্ট মুহূর্তটার জন্য অপেক্ষা করি। যেমন, আমার যখন লেখার মুড আসবে, তখন আমি উপন্যাসটা লিখতে বসব। লেখক বলছেন এই প্রক্রিয়াটা আসলে উল্টো। উল্টো? কিভাবে? কাজ অনুপ্রেরণার জন্ম দেয়, অনুপ্রেরণা কাজের জন্ম দেয় না। অ্যাকশন শুধু অনুপ্রেরণার ফল নয়, এটি অনুপ্রেরণার কারণও। ইন্টারেস্টিং। আপনি যদি একটা বড় প্রবন্ধ লিখতে চান কিন্তু কোনোভাবেই শুরু করতে পারছেন না, তাহলে শুধু একটা প্যারাগ্রাফ লেখার লক্ষ্য ঠিক করুন, বা শুধু প্রথম বাক্যটা। ওই সামান্য কাজটাই একটা চেইন রিঅ্যাকশন শুরু করে দেবে। ওই ছোট্ট সাফল্যটা আপনাকে পরের প্যারাগ্রাফটা লেখার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি বা অনুপ্রেরণা দেবে। তার মানে অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে শুধু কাজ শুরু করে দেওয়া। ব্যর্থ হলেও সমস্যা নেই, কারণ সেটাও তো প্রক্রিয়ারই একটা অংশ। ঠিক। এটা তো আবার সেই বুকফস্কির চেষ্টা করো না ধারণার সাথে মিলে যাচ্ছে। মানে নিখুঁত হওয়ার জন্য বা অনুপ্রেরণার জন্য চেষ্টা না করে শুধু কাজটা করে যাও। দারুণভাবে কানেক্ট করেছেন। এটাই আসল সারমর্ম। ব্যর্থতা, ব্যথা, প্রত্যাখ্যান এগুলো প্রক্রিয়ার অংশ। এগুলোকে এড়িয়ে যাওয়া মানে জীবনকেই এড়িয়ে যাওয়া। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে মূল টেকওয়ে কি দাঁড়ালো? মার্ক ম্যানসনের দর্শন অনুযায়ী একটা ভালো জীবন মানে সব কিছুকে অগ্রাহ্য করা নয়। না, একদমই নয়। বরং এর মানে হল কোন জিনিসগুলোকে পাত্তা দেয়া হবে সে ব্যাপারে চূড়ান্তভাবে সচেতন এবং সিলেক্টিভ হওয়া, অপ্রয়োজনীয় সবকিছুকে না বলার সাহস রাখা। এবং এটা বোঝা যে সুখ কোনো গন্তব্য নয় যা একদিন অর্জিত হবে। সুখ হলো একটা চলমান প্রক্রিয়া, নিজের বেছে নেওয়া অর্থপূর্ণ সমস্যাগুলো সমাধান করার প্রক্রিয়া। পাত্তা না দেওয়া মানে উদাসীন হওয়া নয়, বরং নিজের কাছে যা গুরুত্বপূর্ণ নয় সেগুলোর প্রতি স্বাচ্ছন্দ্যে থাকা। দারুণভাবে বলেছেন। নিজের মূল্যবোধ সম্পর্কে স্বচ্ছ থাকা, নিজের জীবনের সবকিছুর জন্য 100% দায়িত্ব নেওয়া, আর অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে শুধু কাজটা শুরু করে দেওয়া। আলোচনার শেষে একটা প্রশ্ন, একটা ভাবনা রেখে যেতে চাই। বলুন। বইটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা সচেতনভাবে বা অবচেতনভাবে সবসময় কিছু না কিছু বেছে নিচ্ছি। আমাদের চিন্তা, আমাদের প্রতিক্রিয়া, আমাদের মূল্যবোধ। যদি ধরে নিই মৃত্যু আমাদের জীবনের একমাত্র নিশ্চিত ঘটনা, তাহলে সেই শেষ মুহূর্তের নিরিখে আমরা আজকের দিনের পছন্দগুলোকে কিভাবে দেখব? জীবনের শেষে দাঁড়িয়ে কোন জিনিসটাকে মনে হবে সবচেয়ে অর্থপূর্ণ ছিল? আমার ভয়, আমার আনন্দ, আমার লড়াই কোনটা টিকে থাকবে? এই প্রশ্নটা হয়তো আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোকে একটা নতুন আলোতে দেখতে সাহায্য করবে।